হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে প্রেপোজিশন শেখাবো। বাট এবার ঘটনা হচ্ছে, প্রেপোজিশন ইংরেজি গ্রামারের এত বড় একটা চ্যাপ্টার। প্রেপোজিশন পড়তে 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 কত পড়বো, এত প্রেপোজিশন মনে রাখা যায় না। অথচ ইংলিশে যদি তুমি কথা বলতে চাও তাহলে প্রেপোজিশন তো শিখতেই হবে। প্রেপোজিশন ছাড়া তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তাহলে এবার কথা হচ্ছে, প্রেপোজিশন মনে রাখবো কিভাবে? প্রেপোজিশন যত বেশি মুখস্থ করবে তত বেশি ভুলবে। তাহলে প্রেপোজিশন মনে কিভাবে রাখবে তার কিছু ট্রিক আমি তোমাদেরকে শিখিয়ে দেবো আজকের ক্লাসে। তো স্পেশালি আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রেপোজিশন আন্ডার এর ব্যবহার। এবার অনেক স্টুডেন্ট আছো যারা অলরেডি জানো যে আন্ডার এর অর্থ হচ্ছে নিচে। আবার অনেকে বলবে যে ইংলিশে বিলো মানেও তো নিচে। তাহলে যখন আমরা ইংলিশ কোনো সেন্টেন্স বলবো তখন এই নিচে বলার জন্য আমরা আন্ডার বলবো নাকি বিলো বলবো? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে বলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন কে কে শিখেছো? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বলো তো? যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন ধরো ইয়ার, ইয়ার মানে বাতাস। তারপর সানলাইট, সানলাইটও বলতে পারি, আবার ডাইরেক্ট আমরা লাইটও বলতে পারি। আলোকে আমরা ধরতে পারি না, হ্যাঁ আমরা বুঝি, মানে ডাইরেক্ট আমরা ধরতে পারি না, কিন্তু আলোটাকে তো আমরা দেখতে পাই, আমরা আমরা অনুভব করতে পারি। লাভ, লাভ ভালোবাসা আমরা অনুভব করি, চোখে দেখি না। স্যাড বা দুঃখ, দুঃখকে আমরা চোখে দেখি না, হ্যাঁ হাতে স্পর্শ করতে পারি না। তো ইয়ার, সানলাইট বা লাইট, লাভ, স্যাড, এগুলি হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলিকে নিচে বলবো, যেমন আমার নিচে বাতাস আছে, এই পুরো রুমের ভেতরে তো বাতাস আছে। দ্য এয়ার ইজ বিলো মি, বাতাস আমার নিচে আছে। তাহলে এই যে বাতাস বললাম, এটাকে আমার নিচে তো আছে কিন্তু এটাকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি না। এইরকম নাউনের আগে আমরা সব সময় প্রেপোজিশন বিলো বসাই। যেমন বিলো ইয়ার অর্থাৎ বাতাসের নিচে, অথবা বিলো লাভ, অথবা বিলো স্যাড অর্থাৎ দুঃখের নিচে। বিলো ইয়ার বাতাসের নিচে, বিলো লাভ ভালোবাসার নিচে, বিলো স্যাড দুঃখের নিচে। ঠিক আছে? এই ধরনের নাউনের আগে, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, তার আগে আমরা সবসময় প্রেপোজিশন বিলো বসাবো। কিন্তু এখন ধরো আমার নিচে এখানে একটা ছোট টেবিল আছে, তো টেবিলটাকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি, সে নিচেও আছে আবার হাত দিয়ে আমি স্পর্শ করতে পারছি। এইরকম বোঝালে আমরা প্রেপোজিশন আন্ডার ব্যবহার করি। যেমন ধরো দ্য ক্যাট ড্যাশ দ্য বেড, এখানে অর্থটা হচ্ছে যে বিড়ালটি বিছানার নিচে আছে। এখানে প্রিপোজিশন আন্ডার বসবে। কেন? যদি বিছানার নিচে একটা বিড়াল থাকে তাহলে অবশ্যই বিছানার উপর থেকে তুমি বিড়ালটাকে স্পর্শ করতে পারবে। এই জন্য এখানে আমরা স্পর্শ, আমি বাংলাতে লিখে দিই, স্পর্শ বা টাচ আছে এরকম বোঝাতে আমরা প্রিপোজিশন আন্ডার বসাই। দেখো আন্ডারের ব্যবহার তো অনেক রয়েছে, কিন্তু মনে রাখবো কিভাবে? যখন আমি আন্ডারের এক একটা ব্যবহারকে বুঝে বুঝে শিখবো। তারপরে যেমন শি ইজ ড্যাশ এ নিউ, শি ইজ ড্যাশ এ নিউ ম্যানেজার। এখানে আমি বলতে চাইছি যে সে একজন নতুন ম্যানেজারের নিচে কাজ করছে। শি ইজ, সেখানে হবে কি, শি ইজ আন্ডার, শি ইজ আন্ডার এ নিউ ম্যানেজার মানে কি, সে একজন নতুন ম্যানেজারের আন্ডারে কাজ করে। ঠিক আছে? তো এখানে আন্ডারে নিউ ম্যানেজার, এখানে কি ম্যানেজারের আন্ডারে মানে কি, ম্যানেজারের নিয়ন্ত্রণে কাজ করছে, নিয়ন্ত্রণে কাজ করছে। ওকে, তো এখানে নিয়ন্ত্রণ বোঝাতে আমরা প্রেপোজিশন আন্ডার ব্যবহার করেছি। এই ছোট ছোট শব্দগুলি মনে রাখবে। হ্যাঁ, আই এম ড্যাশ এ লট অফ স্ট্রেস, আমি এখানে বলতে চাইছি যে আমি অনেক চাপের মধ্যে আছি বা অনেক চাপের আন্ডারে আছি। তাহলে এখানে দেখো আন্ডার বলছি, আন্ডার, এখানে লট অফ স্ট্রেস মানে কি, এখানে আমি আমার একটা চাপ কিংবা অবস্থা কিংবা আমার কন্ডিশনটাকে বোঝানোর জন্য আমি এখানে প্রিপোজিশন আন্ডার ব্যবহার করেছি। আই এম আন্ডার এ লট অফ স্ট্রেস, আমি অনেক চাপের নিচে আছি বা চাপের মধ্যে আছি। এখানে আন্ডার আমি কোনো চাপ বা অবস্থা বোঝাতে আন্ডার ব্যবহার করেছি। ওকে, তারপরে দেখো দ্য হিকার্স ওয়াক ড্যাশ দ্য ব্রিজ, এখানে আমি বলতে চাইছি, আচ্ছা হিকার্স মানে কি? হিকার্স মানে পর্বতরোহী, যারা পর্বতের অনেক উঁচুতে উঠে তাদেরকে হিকার্স বলে।
আমি বলছি যে দ্য হিকার্স ওয়াক ড্যাশ দ্য ব্রিজ, মানে হিকার্সরা পর্বতারোহীরা ব্রিজের নিচে দিয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো ওই যে ব্রিজ, এখানে আমি আন্ডার বলবো, আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের নিচের দিকে। ব্রিজের নিচের দিকে এখানে কি বোঝাচ্ছে? এখানে আমি একটা ডিরেকশন বা বা আমি বলতে পারি নির্দেশনা, নির্দেশনা অথবা ডিরেকশন, হ্যাঁ, অথবা একটা দিক বলতে পারি, দিক, এই দিকটার উপর চাপ দাও, দিক। আমরা বলি না উত্তর দিক, পশ্চিম দিক, পূর্ব দিক। তো এখানে দিক বোঝানোর জন্য কোন দিক? ব্রিজের নিচের দিকে, আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের নিচের দিকে দিক বা ডিরেকশন বোঝানোর জন্য আন্ডার ব্যবহার করেছি। তারপরে দেখো দ্য বল রোলড ড্যাশ দ্য ফেন্স। এখানে আমি চাইলে কিন্তু প্রথমেই আন্ডার লিখে রাখতে পারতাম, কিন্তু লিখছি না এই কারণেই যাতে তোমরা মুখস্থ নয়, এগুলির সিচুয়েশন দেখে দেখে বুঝে বুঝে শিখো, সেই জন্য। দ্য বল রুল আন্ডার দ্য ফেন্স হবে। রুলড মানে কি? গড়িয়ে গিয়েছিল। দ্য বল রুলড মানে কি? বলটা গড়িয়ে গিয়েছিল কোথায়? আন্ডার দ্য ফেন্স। ফেন্স মানে কি? বেড়া। আমরা বাড়িঘর বানালে বাড়ির চারদিকে বেড়া দেই না, বাউন্ডারি দিই, যে এই বেড়াকে ইংলিশে বলা হয় ফেন্স। তো ফেন্সের নিচের দিকে বলটা গিয়েছিল, আন্ডার দ্য ফেন্স। এখানেও কিন্তু আমরা দিক অথবা ডিরেকশন, দিক অথবা ডিরেকশন বোঝানোর জন্য আমরা প্রেপোজিশন আন্ডারের ব্যবহার করেছি। বোঝা যাচ্ছে? তারপরে দেখো দ্য টেম্পারেচার ইজ ড্যাশ ডিগ্রি সেলসিয়াস, এখানে আন্ডার হবে। আচ্ছা, আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস মানে কি? এখানে কিন্তু তাপমাত্রা, তাপমাত্রা অথবা ইংলিশে যেটাকে বলি আমরা টেম্পারেচার, টেম্পারেচার বা তাপমাত্রা বোঝানোর জন্য আমরা এখানে আন্ডার বলেছি। কত ডিগ্রির নিচে? আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে তাপমাত্রা। তাহলে এখানে আমরা তাপমাত্রা বা টেম্পারেচার বোঝানোর জন্য আন্ডার প্রিপোজিশন ব্যবহার করেছি। দ্য কোম্পানিজ প্রফিট আর ড্যাশ এক্সপেকটেশন, আন্ডার এক্সপেকটেশন, আশার চাইতে কম। আমরা অনেক কিছু আশা করি, পরীক্ষা 100-র মধ্যে 98 মার্ক উঠবে, বাট যখন পরীক্ষার খাতা পেলাম তখন দেখলাম আমি 100-র মধ্যে মাত্র 45 পেয়েছি। তার মানে কি? আমার যে এক্সপেকটেশন, আমার যে আশা ছিল তার চেয়ে কম। তো আমাদের যখন আশা কম, মানে আশার চাইতে কম, হ্যাঁ, আমাদের আশার চাইতে কম যখন কোনো কিছু হয় তখন আমরা প্রেপোজিশন আন্ডারের ব্যবহার করি। আন্ডার এক্সপেকটেশন, এক্সপেকটেশন বা আশা অনুযায়ী কম। ওকে। দ্য পেশেন্ট ইজ ড্যাশ দ্য ডক্টর, এখানে কি হবে? রোগী ডাক্তারের আন্ডারে। আমি আগে একটা জিনিস বলেছিলাম, দেখো সেন্টেন্সটা, শি ইজ আন্ডার এ নিউ ম্যানেজার, মানে সে নতুন ম্যানেজারের নিয়ন্ত্রণে আছে, নতুন ম্যানেজারের আন্ডারে আছে। ঠিক এইভাবে এই সেন্টেন্সে আমি বলছি, এই সেন্টেন্সে বলছি দ্য পেশেন্ট ইজ আন্ডার দ্য ডক্টর, রোগী ডাক্তারের নিয়ন্ত্রণে আছেন। এখানেও কিন্তু কি আমি নিয়ন্ত্রণ বোঝানোর জন্য এখানে আন্ডার প্রেপোজিশন ব্যবহার করেছি। তারপরে দ্য কোম্পানি ইজ ড্যাশ ইনভেস্টিগেশন, এখানে হবে আন্ডার ইনভেস্টিগেশন। যখন কোনো কিছু মানে কারোর উপর যখন কোনো কিছু তদন্ত করা হয়, ইনভেস্টিগেট করা হয়, হ্যাঁ, ধরো কারো কাছে অনেক টাকা আছে কিন্তু সে সময় মতো ইনকাম ট্যাক্স দেয়নি, এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার পেছনে লেগেছে যে কোথা থেকে সে এত টাকা ইনকাম করে, কিভাবে তার কত টাকা ইনকাম ট্যাক্স দেওয়া দরকার। তার উপরে এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলছে। এই যে ইনভেস্টিগেশন চলছে বা তার উপর কোনো তদন্ত, তদন্ত চলছে, যখন আমরা কারো কোনো তদন্তে আন্ডারে থাকি তখন আমরা আন্ডার বলবো, আন্ডার ইনভেস্টিগেশন, মানে তদন্তাধীন, তদন্তাধীন বা ইনভেস্টিগেশন বুঝালে আমরা আন্ডার প্রিপোজিশন ব্যবহার করি। দ্য নিউ বিল্ডিং ইজ স্টিল ড্যাশ কনস্ট্রাকশন, কোন একটা বিল্ডিং এখনো, বিল্ডিং এর কাজ এখনো চলছে। তো এখানে কি যখন কোনো কিছু নির্মাণ কাজ চলে, ধরো বৃষ্টি ভাঙা, ব্রিজটাকে ঠিক করা হচ্ছে, মানে এই ব্রিজটার কনস্ট্রাকশন চলছে। তো আমরা কোনো কিছু যখন নির্মাণ করি, বিল্ড করি বা নির্মাণ করি, কোনো কিছুর নির্মাণ করা বুঝালে আমরা কিন্তু সেখানে প্রেপোজিশন আন্ডার বলি। আন্ডার কনস্ট্রাকশন মানে কি? কনস্ট্রাকশনের আন্ডারে আছে, অর্থাৎ কাজ চলছে। আন্ডার কনস্ট্রাকশন মানে কাজ চলছে, ওকে, বা নির্মাণের কাজ চলছে। ইউ মাস্ট বি ড্যাশ টু পার্টিসিপেট, ধরো কোনো কিছু কিছু জিনিস আছে, ধরো অলিম্পিকে একটা খেলা রয়েছে, সেখানে এই খেলাতে পার্টিসিপেট করার জন্য তোমার 18 বছর বয়স চাই।
তাহলে এখানে বলতে পারি ইউ মাস্ট বি আন্ডার আন্ডার 18, মানে কি 18 বছরের। ইউ মাস্ট বি আন্ডার 18 টু পার্টিসিপেট, অর্থাৎ তোমাকে পার্টিসিপেট করতে হলে 18 বছর বয়স হতে হবে। তো এখানে কিন্তু আমরা বয়স বুঝাতেও আমরা প্রিপজিশন আন্ডারের ব্যবহার করতে পারি। আই হোপ যে আজকে ক্লাসে তোমাদের আমি আন্ডার সম্পর্কে যা কিছু বলেছি, যে নিয়মগুলো শিখিয়েছি, যে রুলস গুলো দিয়ে তোমাদেরকে কিভাবে বেশি মনে রাখা যায় সেগুলো বলেছি, এই ক্লাসটা তোমাদের খুব উপকারে আসবে। যদি তুমি প্রথমবার হয়ে থাকো, নাও লাইক মাই চ্যানেল and also subscribe to get more and more information from my channel. Thank you very much.